এবং আমার যে ড্রিম এবং আমি যে মনে করি আমার ব্লাডের মধ্যে ফিনটেক আছে। এবং ডিজিটাল ব্যাংকিং হওয়ার পথে যা যা দরকার সব ধরনের এলিমেন্ট আমাদের এসে গেছে। মধ্যস্বত্বভোগী কিন্তু আমরা এলিমিনেট করতে পারছি অথবা কমাই দিতে পারছি। 100 টাকা রেখেছে সেজন্য 100 টাকাই থাকে। এই যে শরিয়া সমৃদ্ধ বা শরিয়া মোতাবেক যে ধরনের ব্যাংকিং হয় সেই ধরনের ব্যাপারগুলোর দিকে কি ডিজিটাল ব্যাংকিং কাজ করতে পারে? Hello and welcome to another episode of AirTalk presents The Thoughtful Hour. সাথে আছি আমি তৌফিক হাসান, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার অফ আকিজ রিসোর্স। এয়ারটক মানে আকিজ রিসোর্স টক। এটি সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠান যেখানে আমরা আকিজ রিসোর্সের সেই সব এমপ্লয়ীদেরকে হাজির করি যাদের মাধ্যমে আকিজ রিসোর্স সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং জানার চেষ্টা করি তাদের ব্যক্তিগত, তাদের নেতৃত্ব গুণ এবং আকিজ রিসোর্সের সামনের পথ চলায় তাদের অবদান কিভাবে ওভারঅল সামগ্রিকভাবে ইকোসিস্টেমকে সাহায্য করে চলেছে। আজকে আমাদের অতিথি ইঞ্জিনিয়ার ফিরোজ কবির। তিনি চিফ ডিজিটাল অ্যান্ড ইনোভেশন অফিসার আকিজ রিসোর্সের। তার মাধ্যমে আমরা ডিজিটাল জগতে পা রাখতে চলেছি। মূলত এটা বলা ঠিক হবে যে আকিজ রিসোর্স আপনারা সবাই জানেন মূলত টেকনোলজি, এআই এবং ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক বেশি সামনে অগ্রসরমান একটি প্রতিষ্ঠান এবং এর যতগুলো অঙ্গ প্রতিষ্ঠান আছে তারা সবাই এই টেকনোলজি ড্রিভেন কাজগুলোই করে থাকে। আমাদের অনুষ্ঠানে ফিরোজ কবির ভাইকে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ এবং আমাদের দর্শকদেরকেও ধন্যবাদ এই আকিজ রিসোর্সের টক শোতে আমাকে আমন্ত্রণ করার জন্য। ইঞ্জিনিয়ার ফিরোজ কবির তার ক্যারিয়ারকে আসলে ফিনটেক এবং ডিজিটাল দুনিয়ায় সাজিয়েছেন। ব্যাংকিং সেক্টর, টেলিকো বিভিন্ন জায়গায় বিচরণ করেছেন। আমি ফিরোজ কবির ভাইয়ের কাছে প্রথমেই জানতে চাইব তার ক্যারিয়ার সম্পর্কে। কিভাবে আপনি শুরু করলেন আপনার ক্যারিয়ার এবং বর্তমানে আকিজ রিসোর্সে চিফ ডিজিটাল অ্যান্ড ইনোভেশন অফিসার হিসেবে জয়েন করা পর্যন্ত আপনার ক্যারিয়ারের কিছু মুভ এবং উল্লেখযোগ্য ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করবেন। আসলে ক্যারিয়ারের প্রশ্নে এসে গেলে আমি একটু ইমোশনাল হয়ে যাই, কেননা আমি খুবই ক্যারিয়ারিস্টিক একটা মানুষ। চেষ্টা করি লাইফে প্রতিটা সময়কে আমি এনজয় করতে। আমি আমার ক্যারিয়ারে যদি শুরু থেকে বলতে চাই, আসনলা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করি। সেটা করার পরেই আমি আমার প্রথম জব, আমি পাশ করার কিছুদিন আগেই প্রভিশনাল সার্টিফিকেট অর্থাৎ ফাইনাল পরীক্ষা দেওয়ার পরেই রেজাল্ট পাবলিশ হওয়ার আগে প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে আমি জয়েন করি প্রথম ডেকো গ্রুপে। ডেকো গ্রুপে আপনারা জানেন ওখানে একটা আইএসপি ছিল, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এখানে আমি 10 মাস কাজ করি এবং এখানে এই 10 মাসটাই আমি ওখানে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। তারপরে যে আমি একটা সুযোগ পাই বাংলাদেশের মাল্টিন্যাশনাল, আপনারা জানেন টেলিকমিউনিকেশনের বেস্ট কোম্পানি গ্রামীণফোন লিমিটেড। আমি গ্রামীণফোনে প্রায় 9 বছর চাকরি করি। 9 বছরে 8 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তারপরে গ্রামীণফোনে 9 বছর কাটানোর পরে আমার কাজ করার সুযোগ হয় আপনারা জানেন যে এমএফএস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের জন্য বাংলাদেশে তখন দুটো কোম্পানি ছিল, বিকাশ এবং রকেট। রকেটের মার্কেট শেয়ার মাত্র 3% ছিল। সেই সময় হেড অফ সেলস হিসেবে রকেটের জয়েন করি এবং আর একজন রবি থেকে জয়েন করেন। আমরা দুই কলিগ মিলে এবং পুরো টিম নিয়ে সকলের সহযোগিতায় এই 2-3% মার্কেট শেয়ারকে আমরা 27%-এ নিয়ে যেতে সক্ষম হই। এটা ছিল আমাদের বড় চ্যালেঞ্জ এবং এটা ছিল আসলে হেরে যাওয়ার পরে জিততে পারাটা অনেক কষ্টের ছিল, কেননা মার্কেটে কেকের সাইজটা আগে বিকাশের দখলে ছিল। তাই আমরা জানি যে এমএফএস এর মধ্যে তখন মার্কেট লিডার এটা, তখন সেকেন্ড পর্যায়ে চলে আসলো রকেট। এরপরে সুযোগ আসলো একটা নন সরিয়া ব্যাংকে, এখানে আমি করলাম কমার্শিয়াল ব্যাংকে এজেন্ট ব্যাংকিং। এরপরে সুযোগ আসলো শাহজালাল ব্যাংকে। তারপরে শাহজালাল ব্যাংকের যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, এখান থেকে আমি আকিজ রিসোর্সের, আমাদের জানেন যে আমাদের মাননীয় ওনার এবং এমডি স্যার শেখ জসিমউদ্দিন স্যার, উনি খুবই টেকসেভি একজন মানুষ এবং উনি লিঙ্কডইন খুবই ইউজ করে এবং উনি লিঙ্কডইন বা অন্যান্য মিডিয়া দিয়ে কিন্তু উনি মানুষজনকে খেয়াল করে যে বাংলাদেশের ইকোনমি বা বাংলাদেশের ফাইন্যান্সিয়াল টেকনোলজির সাথে আমরা মানুষগুলো কতটুকু কানেক্টেড। আমি বেসিক্যালি আসলে ওই সময় ফিনটেক কনসালটেন্সি করছিলাম বিভিন্ন জায়গায়। আমি মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং এবং ডিজিটাল ব্যাংকিং। আগেরবার যে ডিজিটাল ব্যাংকিংয়ের আপনারা জানেন বাংলাদেশে লাইসেন্স পেয়েছিল 2 জন, সেখানেও আমি জড়িত ছিলাম। তো এখানের পরিপ্রেক্ষিতেই স্যারের কাছ থেকে একটা আমন্ত্রণ পাই যে আমি এখানে কিভাবে আমরা এজেন্ট ব্যাংকিং করতে চাই। কারণ স্যারের সবচেয়ে বড় জিনিস স্যার কিন্তু নিজেই ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ার। উনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,
তারপরে কোনো কাজ কিভাবে করা যায়, ইনোভেশন, এগুলো উনি খুবই পছন্দ করে। এবং মাল্টি ন্যাশনালের যে কালচারগুলো সেগুলো ওনার কোম্পানিতে উনি করার চেষ্টা করে। তো এখানে আসলে এই জার্নির সাথে সম্পৃক্ত হলাম কেন, এটা যদি আমি নিজে থেকে একটু বলি, সেটা হচ্ছে যে আমরা যে ফিনটেকের এখানে আমরা বললাম ফিনটেকের যে পুরো জার্নিটা শুনলেন, এখানে আমি এসে দেখি যে ফিনটেকের জন্য একটা সিস্টেম লাগে, সেটা কিন্তু আকিজ রিসোর্সে আছে। এবং আমার একটা ইনোভেশন মাইন্ডসেটের জন্যই স্যার আমাকে এই পজিশনটা দিলেন, চিফ ডিজিটাল অ্যান্ড ইনোভেশন অফিসার, যেটা নিয়ে এই আকিজের হচ্ছে 85 বছরের যে লিগেসি আছে সেটা নিয়ে এখন ওনারা টেকনোলজিক্যালি ট্রান্সফরমেশন হয়েছে গত 15 বছর ধরে, ওনারা একটা ট্রান্সফরমেশন করছে। এবং আমার যে ড্রিম, এবং আমি মনে করি আমার ব্লাডের মধ্যে ফিনটেক আছে, মানে ফাইন্যান্সিয়াল টেকনোলজিটা আমার ব্লাডের মধ্যে ঢুকে গেছে। আমি এটা নিয়ে মানে নিজে না চাইলেও আমার মধ্যে এটা নিজে চর্চা হয়, মেশিনটা আমার অটোমেটেড চলে। এখানে এসে স্যারের সাথে কথা বলে আমি আসলে বলতে পারেন যে আমি নিজেই মোটিভেটেড হয়ে গেছি, অলরেডি আমি ওনার ফ্যান হয়ে গেছি। যে মনে হলো এটা এমন একটা ল্যাবরেটরিতে আসছি আমি, এখানে আমি যেভাবে একটা ল্যাবে মানুষ ইউএক্স ডিজাইন বা ল্যাবে গিনিপিক দিয়ে টেস্টিং করে, এরকম টেস্টিং করার অনেক এলিমেন্ট আছে, আমরা এটা টেস্টিং করে কাস্টমার পর্যায়ে নিয়ে যেতে পারবো। ফিরোজ ভাই যেভাবে তার ফিনটেক তার রক্তের মধ্যে প্রবাহিত উনি বলছেন, এটা আসলে খুব বেশি বাড়িয়ে বলেন নাই, কারণ ওনার মাধ্যমে আমরা আশা করছি যে ডিজিটাল ব্যাংকিং এরিনাতে আমরা আকিজ রিসোর্সকে নিয়ে যেতে পারবো। কিন্তু সেই প্রশ্নটা আমি এভাবে করতে চাই যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস, যেটা আসলে মোবাইল মানি ফর দি আনব্যাংকড, ব্যাংকিং পেনিট্রেশন কম বাংলাদেশের 5% 10%-এর ভেতরে। যদি আমি যাদের কাছে মোবাইল ফোন আছে এমন পেনিট্রেশন ধরি, সেটা এখন প্রায় 65-70%। এই বিরাট জনগোষ্ঠীর কাছে যেখানে মোবাইল ফোনের মাধ্যমে মানি প্রবেশ করে গেছে, ডিজিটাল মানি, মানে ক্যাশলেস সোসাইটির কথা যদি আমরা বলি, সেখানে ডিজিটাল ব্যাংকিংটা আসলে কি? কারণ মোবাইল মাধ্যমে আমরা বিভিন্ন রকমের ব্র্যান্ড নেমের সাথে অলরেডি পরিচিত, এবং তার মাধ্যমে আমরা এনতার বিভিন্ন রকমের টাকা পয়সা উইদাউট ফিজিক্যাল কারেন্সি বাদেই আমরা মানুষের কাছে পাঠাতে পারি। কিন্তু ডিজিটাল ব্যাংকিং কি, এবং এইটা ডেভেলপ করতে হলে আসলে কেমন ধরনের ইকোসিস্টেম করতে হবে, যেটা তো আমরা অলরেডি জেনেছি, এটা আসলে কেমন হবে? আসলে যদি আমরা যাই যে আমাদের বাংলাদেশে এই ফাইন্যান্সিয়াল সেক্টরটা আসলে কখন থেকে শুরু হয় এবং কিভাবে আসে, সেই গল্পটা যদি একটু যাই, দেখেন খেয়াল করে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে কিন্তু প্রথম আসে হচ্ছে কোর ব্যাংকিং বা আমরা জেনারেল ব্যাংকিং, আমরা রেগুলার যে ব্যাংকিংটা করি সেটা আমরা জানি জেনারেল ব্যাংকিং। এটা খেয়াল করে দেখেন যে আপনারা এবং আমরা আসলে ব্যাংকে কি কারণে যাই, দুইটা কাজে যাই আমরা, হয় টাকা দিতে অথবা টাকা নিতে। আমরা এটা যেই ফর্মের নাম দিই, আমরা বলি ডিপিএস, এফডিআর, তারপরে রেমিটেন্স, যাই বলেন না কেন, যত অনেক নামে তাকে ডাকা যাবে, প্রোডাক্ট অনেক ডিজাইন হয়, ভিন্নতা আসে, কাজ কিন্তু দুই টাইপের, হয় টাকা কেউ দিতে আসে অথবা টাকা কেউ নিতে আসে, এই দুইটা কাজ করতে আসে। এটা ছিল আমাদের জেনারেল ব্যাংকে। এই জেনারেল ব্যাংকে টাকা দেওয়া নেওয়ার পদ্ধতির জন্য আমরা কি ভেরিফিকেশন ইউজ করতাম, একজন কাস্টমার কিভাবে ভেরিফাই করতে, আমরা চেক বইয়ে তার সিগনেচার লাগে, অথবা এটিএম বুথে কার্ড ঢুকায় পিনকোড দেয়, পিনকোড অথবা চেকের ভেরিফিকেশন দিয়ে টাকাটা তুলে। এইভাবেই আমাদের হচ্ছে কোর ব্যাংকিং ছিল। কোর ব্যাংকিংটা দেখেন 72 সালের পর থেকে বাংলাদেশে ছড়ায় যাচ্ছে। বাংলাদেশে তখন আমরা যখন মানে আমাদের আমলে গ্রামের সংখ্যা ছিল 68,000। সেই 68,000 গ্রামে কিন্তু এই ছড়ায় যাওয়াটাই মেন টার্গেট ছিল, যে গভর্নমেন্ট কিভাবে সব জায়গায় নিয়ে যায়। তবিব ভাই কিন্তু একটা সুন্দর কথা বললো যে আমরা মানে জেনারেল ব্যাংকিং এর মধ্যে কিন্তু আমরা এখনো অনেক দূরে, মানে আমাদের সবল কাস্টমার আমরা এখনো জেনারেল ব্যাংকিং এ আওতায় আসে নাই। তখন এটা কিভাবে আসলে সহজ করা যায়, সহজ করার জন্য কিন্তু সেন্ট্রাল ব্যাংক, এবং আমরা জানি সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অধীনে এখানে একটা আসে যে মোবাইল ব্যাংকিং 2011 সালে। এটার জন্য যে আমাদের রেস্ট্রিকশনটা, সেটা দেখেন একটা মোবাইল ডিভাইস লাগে, আমাদের মোবাইল ডিভাইস দিয়ে আমাদের করতে হয়। এবং এখানে কিন্তু অনেকে নিজের মোবাইল দিয়ে করে, অনেকে আবার দোকানদারের কাছে যে দোকানদারের মোবাইল থেকে টাকা ট্রান্সফার করে। তো এইটা হলো যে এমএফএস বলে, মানে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। আমরা জানি যে বাংলাদেশে এখানে প্রথম দিকে কিন্তু প্রায় 25 জন লাইসেন্স নিয়েছিল, কিন্তু বাংলাদেশে এখন এই মুহূর্তে 13 জনের লাইসেন্স আছে, বাকিরা কিন্তু আস্তে আস্তে শাটডাউন দিয়ে দিয়েছে, তাদের কিন্তু নাই, আমরা নামও বলতে পারি না। এই 13 জন এখন যে অপারেশনে আছে, তার মধ্যে হাতে গোনা কিন্তু আপনারা 4-5টা পাবেন যেগুলো আপনারা নিজেরা নাম বলতে পারবেন, তারপর এগুলো কিন্তু নাম কারো মাথার মধ্যে নাই। কারণ 4-5 জন মিলেই মার্কেট শেয়ার দেখা যাচ্ছে 95-96% মার্কেট শেয়ার দখল করেছে, বাকি সবাই মিলে হয়তো 2-3% দখল করে আছে। বাংলাদেশ ব্যাংক কিন্তু আবার 2014 সালে পলিসি নিয়ে আসে দিল কি, এজেন্ট ব্যাংকিং। এজেন্ট ব্যাংকিং কি, আঙ্গুলের ছাপে ব্যাংকিং। তাই আমরা মোবাইলের মধ্যে বললাম যে আমরা টাকা লেনদেন করছি, আমরা মোবাইল ডিভাইস লাগছে। এবার এমন একটা পদ্ধতি আসলো 14 সালে, যে একজন কাস্টমারের কোনো ডিভাইস লাগবে না, তার কোনো কিছু লাগবে না, তার আল্লাহ প্রদত্ত যে আমাদের হাতের 10টা আঙ্গুল আছে, যে কোনো একটা আঙ্গুল থাকলে সে ট্রানজেকশন করতে পারবে। যে আল্লাহ না করুক কারো যদি 10টা আঙ্গুলও না থাকে, হাতের পায়ের আঙ্গুল 10টা থাকে, এটা দিয়েও ট্রানজেকশন করা যাবে। কিন্তু সমস্যা, এটা তো জানতাম না। হ্যাঁ, কিন্তু সমস্যাটা একটাই যে হয়তো পাটা মেশিনের উপরে নিতে হবে বা মেশিনটা পায়ের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু এখন যে তৌফিক ভাই আমাকে কোশ্চেনটা করেছে শেষটা,
ডিজিটাল ব্যাংকিং। আমি এই যে আগের কথাগুলো বলে নিলাম এই কারণেই যে অনেকের মনে হচ্ছে যে কোর ব্যাংকিং ছিল, মোবাইল ব্যাংকিং ছিল, এজেন্ট ব্যাংকিং ছিল, ডিজিটাল ব্যাংকিংটা তাহলে আবার কি? ডিজিটাল ব্যাংকিংটা আসলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এমন একটা জিনিস যেটার মধ্যে কোনো পেপার থাকবে না, কোনো ব্রাঞ্চ থাকবে না, এবং এটা আমরা যেমন ক্যাশলেস সোসাইটি চাচ্ছি, এটা হচ্ছে ব্রাঞ্চলেস ব্যাংক। ওকে ওকে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু চাচ্ছে 2027 সালের মধ্যে বাংলাদেশকে ক্যাশলেস সোসাইটি বানাতে, কারণ হাজার হাজার কোটি টাকা প্রত্যেক বছর আমাদের টাকা ছাপাতে আমাদের খরচ হয়। এটা তো Okay. আসলে এই মুদ্রাটা বানায় আসলে কোনো কিছু হয় না, এটা জাস্ট বিনিময়। এই টাকা দিয়ে চিহ্ন, এই টাকা দিয়ে আমি মগ কিনতে পারবো, এই টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবো, এই টাকা দিয়ে মোবাইল কিনতে পারবো, এটা চিহ্ন। কিন্তু যদি আমি ডিজিটালি রাখতাম তাহলে আমি কিন্তু এটা আমি করতে পারতাম। মানে কাগজের টাকাবিহীন সোসাইটি। রাইট, কাগজের টাকা বিহীন সোসাইটি। এবার আমরা যদি আরো বলি, আমরা যদি এই পর্যায়ে আসতে চাই, বাংলাদেশ গভর্নমেন্টের কিন্তু একটা জিনিস আছে, খেয়াল করে দেখেন, প্রাইস বন্ড। ছোটবেলা থেকে আমরা প্রাইস বন্ড অনেকে জমাই, দেখেছি, হ্যাঁ। 100 টাকার নোটের একটা প্রাইস বন্ড। খেয়াল করে দেখেন, এই প্রাইস বন্ডটাও কিন্তু সরকারকে ছাপাইতে হয়। প্রাইস বন্ডে লটারিও হয় এবং ছাপাইতে হয় এবং সিকিউরিটি মেজার করে ছাপাতে হয় যাতে ওটা নকল প্রিন্ট না হয়ে যায়। রাইট। তার মানে ওটা একটা ছাপাতেও হয়তো দেখা যায় 20 টাকা খরচ হয়ে মানে গেছে। প্রাইস বন্ড ইটসেলফ আসলে টাকার মতোই কাজ করে। টাকার মধ্যে কাজ করে, কিন্তু ওটা তো কস্টিং। ওটার মধ্যে যে রেখা টেখা আছে, যেভাবে মেনটেন করা আছে, একটা দেখা যায় ছাপাতে 20 টাকা লাগছে। আমি ডিজিটালি যদি আমি এই প্রাইস বন্ডগুলো সেল করতাম, তাহলে দেখেন আমাদের বাংলাদেশের সবগুলো নাগরিকের এনআইডি কার্ড আছে, রাইট আছে। এনআইডি কার্ড যাদের আছে তাদের কাছে ইচ্ছা করলে আমি ডিজিটালি এটা বিক্রি করতে পারতাম। তো তার মানে আমরা অনেক দূর এগিয়ে গেছি। আমরা যখন এনআইডি কার্ডের কথা বলি, তখন আমাদের প্রত্যেকটা নাগরিকের একটা নির্দিষ্ট নাম্বার আছে। আমরা আসলে মোবাইল এনাবলড সিস্টেমের ভিতরে অলরেডি আছি, এবং ডিজিটাল ব্যাংকিং হওয়ার পথে যা যা দরকার সব ধরনের এলিমেন্ট আমাদের এসে গেছে। তো আমরা বলি যে ইকোসিস্টেমটার আসলে বেসিক পার্টটা হয়ে গেছে, শুধু বিহেভিয়ারাল চেঞ্জটা দরকার। সেই বিহেভিয়ারাল চেঞ্জটার ব্যাপারে আসলে কেমন উদ্যোগ হচ্ছে? কেমন উদ্যোগ যদি বলি, বিহেভিয়ারাল চেঞ্জটার জন্য সবচেয়ে বড় জিনিস আমি যেটা দেখি, যে কোনো একটা ব্যবসা বা যে কোনো একটা চেঞ্জ যদি গোটা ওয়ার্ল্ডে নিয়ে আসতে চাই বা গোটা বাংলাদেশে নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু আমার মতে 360 ডিগ্রি হচ্ছে চেঞ্জটা দরকার। 360 ডিগ্রি কিভাবে? একটা বিজনেস যখন আসে, আমরা যে ডিজিটাল ব্যাংকিং বলি, ডিজিটাল ব্যাংকের সাথে কারা জড়িত থাকবে? একটা কিন্তু দেখেন মালিক পক্ষ, অর্থাৎ যারা ইনভেস্টর, একটা টাকা দিয়ে, যেমন আপনারা জানেন ডিজিটাল ব্যাংকিং এর জন্য 300 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের বরাদ্দ আছে, ক্যাপিটাল আমাদের রাখতে হবে। তাহলে 300 কোটি টাকা যদি আমাদের রাখতে হয়, তাহলে এটা একটা টাকার ব্যাপার। এই যে টাকাটা যারা করবে তারা ইনভেস্টর, এই ইনভেস্টর। এরপরে আসেন যে পরিচালনা পর্ষদ, মানে যারা এটা ব্যবস্থাপনা, এমডি, ডিএমডি, হেড অফ সেলস, হেড অফ ডিস্ট্রিবিউশন, এইভাবে আমাদের ব্যাংকটা পরিচালনা করবে। এখানে একটা পরিচালনা, মানে এরপরে আসবে দেখুন যে যারা অফিসার থাকবে, কর্মচারী এবং কর্মকর্তা এখানে আমাদের থাকবে। সাথে থাকবে এরপরে আসেন কাস্টমার, এবং মাঝখানে আবার ডিস্ট্রিবিউটার থাকতে পারে, যে আমার এই চ্যানেলের মধ্যে এগুলো সেলটা করবে। তো এতগুলো এরিনা মিলে আসলো। ডিজিটাল ব্যাংকিংটা যদি আপনি ফ্রুটফুল করতে চান, তাহলে এই প্রত্যেকটা মানুষের পেইন পয়েন্টটাকে কমাতে হবে। মানে ব্যাংকিং অ্যাজ এ সার্ভিস, এই পর্যায়ে যদি আমরা জানতে পারি, এই ব্যাংকিং এর সার্ভিস কথাটা আমার মাথায় ইনজেক্ট করে দিয়েছে আমাদের এখানকার যে আমরা বলতেছে আমাদের এই আকিজ রিসোর্সের ক্যাপ্টেন জনাব শেখ জসিমউদ্দিন স্যার। উনি কিন্তু মাথার মধ্যে ইনজেক্ট করেছে, ফিরোজ আমি কিচ্ছু চাই না, আমি একটা জিনিস চাই, ডিজিটাল ব্যাংকিং। আপনি তো আমার যেভাবে আপনার এই পথ চলা, আপনি তো এটা অনেক বেশি জানেন, কিন্তু আমি চাই হচ্ছে ব্যাংকিং অ্যাজ এ সার্ভিস, এই পর্যায়ে আপনি নিয়ে যাবেন। আকিজ রিসোর্স আসলে ডিজিটালি এনাবলড ইনস্টিটিউশন। এখানে একটা এমপ্লয়ি জয়েন করা থেকে তার সেপারেশন, টোটাল জার্নিটা পর্যন্ত সে ডিজিটালি কানেক্টেড থাকে, এবং এই প্রতিষ্ঠান সম্পূর্ণ পেপারলেস এবং অনেক ক্ষেত্রে ডেস্কলেস। হোয়াট আই উড সে, যে এই প্রতিষ্ঠানে যে কোনো এমপ্লয়ি অনেক বেশি ডিজিটালি কানেক্টেড থাকার কারণে তার অ্যাক্টিভিটি, তার অ্যাসাইন্ড ওয়ার্ক সব কিছু ম্যানেজ করা হয় ডিজিটালি। আমি এই প্রসঙ্গ থেকে সরে এসে আপনাকে শুধু আরেকটা পয়েন্টে বলতে চাই যে আমরা আসলে বাংলাদেশ একটা রিলিজিয়াসলি মাইন্ডেড একটা কান্ট্রি, এবং আমরা আসলে ধার্মিক বলার থেকে বেশি কথা হচ্ছে আমরা ধর্ম মতে চলি। সো অনেক ক্ষেত্রে ইসলামিক ব্যাংকিং ভেরি পপুলার। আমরা বাংলাদেশে ইকোসিস্টেম ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে এই যে শরিয়া সমৃদ্ধ বা শরিয়া মোতাবেক যে ধরনের ব্যাংকিং হয়, সেই ধরনের ব্যাপারগুলোর দিকে কি ডিজিটাল ব্যাংকিং কাজ করতে পারে? আসলে আমাদের বাংলাদেশের কিন্তু বেশিরভাগ মানুষই আমাদের মুসলিম, এবং আমাদের ইসলামিক ভাবেই আমরা চাই যে ফাইন্যান্সিয়াল লেনদেনটা আমরা ইসলামিক ভাবে করি। এবং আপনারা জানেন যে বাংলাদেশে যে কমার্শিয়াল ব্যাংকিংগুলো আছে, সেগুলো কিন্তু ইসলামিকও আছে, নন ইসলামিকও আছে, এবং হচ্ছে কমার্শিয়াল এবং হচ্ছে গভর্নমেন্টেরও আছে। ঠিক সেরকমভাবে ডিজিটাল ব্যাংকিংয়েও কিন্তু এটার কোনো বাধা নাই। ডিজিটাল ব্যাংকিংও হচ্ছে কমার্শিয়াল হতে পারে এবং ইসলামিক হতে পারে। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা আপনারা শুনে খুশি হবেন, যে এখন তো ডিজিটাল ব্যাংকিংয়ের লাইসেন্সে জানেন মনে হয় 2রা নভেম্বর 2025 সাল হচ্ছে লাস্ট ডেট, মানে যারা অ্যাপ্লিকেশন করতে চায় তারা করতে পারবে। এর মধ্যে কিন্তু এর আগে কিছুদিনের মধ্যে একটা নতুন করে একটা আইন আসছে যে ইসলামী ব্যাংকগুলোর মধ্যে শরিয়া বোর্ড থাকে। এই শরিয়া বোর্ড
যখন একজন শরিয়া বোর্ড হয়তো বিভিন্ন জায়গায় জড়িত থাকে, তাহলে হয়তো তার সে সময় দিতে পারে না একটা প্রোডাক্ট নিয়ে। এই কারণে কিন্তু একটা রেস্ট্রিকশন চলে আসছে এখন থেকে, ইসলামী ব্যাংকের যে শরিয়া বোর্ড, একজন শরিয়া বোর্ড মেম্বার 3টার বেশি ব্যাংকে শরিয়া বোর্ডের মেম্বার থাকতে পারবে না। এবারে গুরুত্বটা কত বেশি দিচ্ছেন এখানে। তো তাহলে আমি যদি এই প্রশ্নটা আপনাকে করি যে আকিজ রিসোর্সের বর্তমান কাঠামো এবং যেভাবে আমাদের বিজনেস বর্তমান ব্যাংকিং সিস্টেমের সাথে হয়, সেখানে ইসলামিক ডিজিটাল ব্যাংকিং এ আকিজ রিসোর্স যদি এন্ট্রি নিতে চায়, তাহলে যে ইকোসিস্টেমের কথা আমরা বলছি সেখানে এটা কতখানি ফিট ইন করে? আমাদের এখন যে ব্যাংকিং চ্যানেলগুলো চালু আছে সেগুলোর মধ্যে আমাদের এমএফএসও চালু আছে। খেয়াল করে দেখেন, আমাদের এমএফএস চালু আছে, আমাদের কিন্তু পার্সেন্টেজ কত, আমাদের হাজারে 18 টাকা 20 টাকা আমাদের দিতে হচ্ছে। এখানে কিন্তু একটা হিউজ কস্টিং। একজন যদি বলি একজন প্রত্যন্ত অঞ্চলের আল্ট্রাপোর্টের জন্য কিন্তু 1000 টাকায় 20 টাকা খরচ করাটা একটু অনেকটা অনেক বিশাল টাকা খরচ। এই কারণে এই আল্ট্রাপোর্টকে আমরা যাতে এই ইসলামিক ভাবে, সে যে 100 টাকা রেখেছে সেজন্য 100 টাকাই থাকে, এই মোটোটাকে সামনে রেখেই যে আমাদের আকিজ রিসোর্স তৈরি কিনা। যদি সেন্ট্রাল ব্যাংক আমাদেরকে পারমিশন দেয়, তাহলে আকিজ রিসোর্স বাকি সকল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে হচ্ছে রেডি আছে। কিভাবে রেডি আছে? আমাদের একটা প্রোডাক্ট যখন ডিস্ট্রিবিউশন করা লাগবে, আপনারা জানেন যে আমাদের এই ডিজিটাল ব্যাংকিংয়ে কিন্তু কোনো আলাদা কোনো ব্রাঞ্চ হবে না, অর্থাৎ হেড অফিসের বাইরে কোনো ব্রাঞ্চ হবে না। তাহলে হেড অফিসের বাইরে যদি কোনো ব্রাঞ্চ না হয়, তাহলে কি সেটা আমাদের রেডিনেস কি আছে? আকিজ রিসোর্সে কিন্তু অলরেডি জানেন যে স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট কিন্তু প্রায় 41টার উপরে। এর বাইরে আমি বলতে চাই যে যদি কনভেনশনাল ব্যাংকিং এবং ইসলামিক ব্যাংকিং কোন ধরনের মেথোডোলজিতে গ্রাহকরা অনেক বেশি সন্তুষ্টি এবং নিরাপত্তা বোধ করবেন, সেই জায়গাটা যদি আমি জানতে চাই, তাহলে কিভাবে জিনিসটাকে বলবেন? সুন্দর কোশ্চিন। বাংলাদেশের মানুষজন আসলে একটা ইমোশনাল থেকে হলেও ইসলামিকটা পছন্দ করে, ইসলামিক শরিয়া বেস ব্যাংকিং করতে চায়। তার হাতের কাছে যদি ইসলামিক শরিয়া বেস ব্যাংকিং থাকে, সে আসলে অন্য ব্যাংকিংয়ে ব্যাংকিং করতে চায় না। আর সিকিউরিটির ব্যাপারটা খুবই সুন্দর কোশ্চেন করেছেন। সিকিউরিটির ব্যাপারে আমরা বললাম যে আমাদের যে কর্ণধার সে নিজেই হচ্ছে ইঞ্জিনিয়ার, এবং আমাদের অফিসে অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাক্টিভিটি, বিগ ডাটা, এগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করছে প্রায় 15 বছর ধরে। তাই এবার যে আমরা যে বলছি ইসলামিকটা কেন পছন্দ করবে, আমাদের ইসলামিকের জন্য যে শরিয়া বোর্ড, আমাদের একটা শরিয়া বোর্ড থাকবে। আমরা যদি সেন্ট্রাল ব্যাংক থেকে আপনারা হয়তো বা কোশ্চেন করতে পারেন, তাহলে কি আমরা অ্যাপ্লাই করছি? হ্যাঁ, আমি নিজে থেকেই বলে দিই, ইনশাল্লাহ আমরা ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য আকিজ রিসোর্স আমরা অ্যাপ্লাই করছি। আপনারা জানেন 2 তারিখ লাস্ট ডেট, আমরা তার মধ্যে অ্যাপ্লাই করছি, এবং আমরা শরিয়া বেসড ব্যাংকিংয়ের জন্য অ্যাপ্লাই করছি, যাতে আমরা আমাদের বাংলাদেশের জনগণ যা চায় সেটা নিয়ে আসতে পারি এবং কস্ট ইফেক্টিভ ওয়েতে তার কাছে পৌঁছে যেতে পারি। এবং আমরা যে মেসেজটা দিতে চাই সেখানে হচ্ছে, একজন কাস্টমার যদি 100 টাকা তার অ্যাকাউন্টে ঢোকায়, এখান থেকে যদি আরেকজন কাস্টমার, ধরেন আমি একজন কাস্টমার, আমি যদি একজন গ্রাহকের অ্যাকাউন্টে 100 টাকা পাঠাতে চাই, এই যাওয়ার পথে যাতে তাকে কোনো কস্ট বেয়ার করতে না হয়, বরং সে যখন এই টাকা দিয়ে তার ইকোসিস্টেম ইউজ করবে, অর্থাৎ সে ফুড কিনবে, বস্ত্র কিনবে, এইখানে যাতে কোনো একটা সে চার্জ দিবে অথবা একটা কমিশন দিবে, সেক্ষেত্রেও কিন্তু তার একটা কম লাগছে, কেননা মধ্যস্বত্বভোগী কিন্তু আমরা এলিমিনেট করতে পারছি অথবা কমাই দিতে পারছি। আকিজ রিসোর্সের ইন্টারনাল ফ্রেমওয়ার্কটা এবং ওভারঅল অ্যাটমসফিয়ার এবং বিহেভিয়ারটাও ইন্টারনালি ওইভাবে প্রস্তুত আছে, কিন্তু এইভাবে বললেও তো আর হবে না। মূলত একটা কনজিউমার বা গ্রাহক জানতে চাইবে যে কোন ধরনের টেকনোলজিক্যাল সেটআপ আছে বলেই আকিজ রিসোর্স এই ইসলামিক ডিজিটাল ব্যাংকিং এরিনাতে তাকে সেই রকম নিশ্চয়তা দিতে পারবে। সো আমরা আসলে কি কোনো স্পেশাল কোনো টেকনোলজিক্যাল সাপোর্টের কথা বলতে পারি? আমরা স্পেশাল টেকনোলজিক্যাল সাপোর্ট নিব। আপনারা শুনে খুশি হবেন, আকিজ রিসোর্সে কিন্তু প্রায় 300 মতো আমাদের নিজেদেরও ডেভেলপার আছে। অর্থাৎ আপনারা ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য একটা বড় গাইডলাইন কিন্তু বাংলাদেশ ব্যাংক আমাদেরকে দিয়েছে। সেখানে কিন্তু বলেছে অ্যান্টি মানি লন্ডারিং বা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি, এগুলো কিন্তু সব এআই দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে দেখতে হবে, ডাটা কিন্তু ক্লাউডে রাখতে হবে, বাংলাদেশের ক্লাউডে রাখতে হবে। এই ধরনের কিছু শর্ত দেওয়া আছে। এই শর্তগুলো মানে হচ্ছে গিয়ে আপনাদের বাংলাদেশের যারা জনগণ আছে তাদের যাতে সিকিউরিটি নিয়ে কোনো ইস্যু না হয়, এটা সবচেয়ে বড়। আর সবচেয়ে বড় জিনিস, আপনারা দেখেন আকিজের লিজেসি কত বছরের, 85 বছরের লিজেসি, এবং আকিজ নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো রেপুটেশন লস হয় এমন কোনো কিছু বাংলাদেশে ঘটে নাই। ইঞ্জিনিয়ার ফিরোজ কবির ভাইয়ের কাছে আমার আসলে খুব বেশি প্রশ্ন আর জানার নাই। উনি মোটামুটি ইসলামিক ডিজিটাল ব্যাংকিং নিয়ে যথেষ্ট ইনফরমেশন শেয়ার করেছেন, এবং আকিজ রিসোর্স অ্যাজ এ হোল, তার ইকোসিস্টেম এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট নিয়ে কতটুকু তৈরি এই ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মে অগ্রবর্তী ভূমিকা পালন করার জন্য, তা মোটামুটি ধারণা আমরা পেয়েছি। এখন একটা জিনিস শুধু আমার জানা দরকার, যে বাংলাদেশে কোনো পার্টিকুলার ইন্ডাস্ট্রি যারা কিনা আমাদের সাথে এখনো সংশ্লিষ্ট হয়নি,
যদি ডিজিটাল ইসলামিক ব্যাংকিং সেক্টরে আমরা পা রাখি, তাহলে যারা আমাদের সাথে আসতে চাইছেন বা চাইবেন তাদের জন্য আপনার কোনো স্পেশাল মেসেজ আছে কিনা? তাদের জন্য সবচেয়ে বড় মেসেজ হচ্ছে, আমাদের খেয়াল করে দেখেন যে আমাদের আগেই বলছি 85 বছরের লিগেসি, মানে আমাদের কিন্তু আমরা অলরেডি পরীক্ষিত, গত 15 বছর ধরে রিভ্যাম করে টেকনোলজিতে কনভার্ট করেছে। এবং এই বিল্ডিংয়ে 2008 সালে ডাটা সেন্টার আছে। তার মানে আপনারা বোঝেন যে সেই আমলের ডাটা সেন্টার এই বিল্ডিংয়ে আছে। মানে আমাদের ডাটা সেন্টার, আমরা যে টেকনোলজিক্যাল যাওয়ার জন্য যে আমাদের সেফটির জন্য আপনারা যেটা চিন্তা করবেন, আমরা সেফটি মেজার করে আমাদের এখানে কাজ করছি। আমাদের হচ্ছে বাইরের দেশের মতো যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট সেটা আমাদের কাছে আছে। তো একটা কোম্পানি যখন আমাদের সাথে একটা হ্যান্ডশেকিংয়ে আসতে চাইবে, যে আমাদের এগ্রিগেটর হতে চাইবে, তাহলে খেয়াল করে দেখেন যে ওনাদের কিন্তু মাথায় থাকবে যে কোম্পানিটা কেমন, তারা লিগেসি আছে কিনা, তারা টেকনোলজিক্যালি অ্যাডভান্স কিনা, এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাবে কিনা। কোয়াইট ইমপ্রেসিভ অ্যাকচুয়ালি। আকিজ রিসোর্সের ইন্টারনাল কম্পিটেন্সি অলরেডি পরীক্ষিত, এবং আকিজ রিসোর্স অনেক আগে থেকে ডিজিটাল এবং টেকনোলজি সেভি। সো যার কারণে আমরা আসলে এই নিশ্চয়তা বাইরের ইন্ডাস্ট্রি এবং আমাদের আপকামিং গ্রাহক যারা ইসলামিক ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হবেন, তাদেরকে আমরা এই নিশ্চয়তাটুকু দিতে পারি। অনেক ধন্যবাদ ফিরোজ ভাই আমাদের এয়ার টক প্রেজেন্স দ্য থটফুল আওয়ারে এই পর্বে অংশ নেওয়ার জন্য। সামনের দিনগুলোতে আপনাকে আমরা আরো বিভিন্ন ডিজিটাল এবং ইনোভেশন প্ল্যাটফর্মের ইনফরমেশন শেয়ার করার জন্য চাইবো। ইনশাল্লাহ আপনাকে আমরা সেখানেই পাবো। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আর আমাদের আকিজ রিসোর্সের সাথেই থাকবেন, এবং আকিজ রিসোর্সের সাথে থেকে আমাদের ইনোভেশন জার্নিটাকে, ডিজিটাল ইনোভেশন জার্নিটাকে আপনার পর্যন্ত নিয়ে যাবেন। ধন্যবাদ ফিরোজ ভাই। ফিরোজ ভাইয়ের সাথে আমাদের সময়টা বেশ ভালোই কাটলো, এবং ডিজিটাল ইনোভেশনের পথে আকিজ রিসোর্সের অগ্রযাত্রা নিয়ে আমরা অনেক কথা বললাম। সামনের দিনে এয়ার টক প্রেজেন্স দ্য থটফুল আওয়ারে নতুন কোনো অতিথিকে আপনাদের সামনে হাজির করব। সে পর্যন্ত বাই বাই।